ও বৌমা, কোথায় আমার ফ্রুট স্যালাডটা কোথায়? এই তো আপনারটাই তৈরি করছিলাম। এই নিন মা, খেয়ে নিন। 8:05 বেজে গেল। আজকে তো আমার ফ্রুট স্যালাডটা পুরোপুরি 8টার সময় খাওয়ার কথা। আমি তো তোমায় বলেছিলাম, তুমি সেইভাবে কেন আগে আগে তৈরি করে রাখো না বলো তো? খাবারে 1 মিনিটও যদি এদিক ওদিক হয় তাহলে তো আমার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ওই 5টা মিনিটে তো দেরি হয়েছে, এমন তো কিছু হয়নি। কিচ্ছু হবে না মা, আমি আপনাকে বলছি, আপনি খেয়ে নিন। তুমি তো শুধু কিচ্ছু হবে না এই কথাটা বলতেই শিখেছো। কিছু হলে তো আর তোমার ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। কত কষ্ট করে আমি আমার এই ফিগারটাকে যে মেনটেন করছি সেটা শুধুমাত্র আমিই জানি। কেউ আমাকে সুন্দরী দেখতেই পারে না, বিশেষ করে তুমি। তুমি আমার সৌন্দর্যকে বড্ড বেশি হিংসে করো। তুমি সব সময় চাও শাশুড়ির ফিগারটা নষ্ট হয়ে যাক, শাশুড়ির চামড়াগুলো ঝুলে যাক, লোকে শাশুড়িকে বুড়ি বুড়ি বলবে। এটাই তো তুমি চাও, তাই না? যাতে তুমি লোকের কাছে বলতে পারো যে আমার শাশুড়ির থেকে আমি বেশি সুন্দর। আমি কি কিছু বুঝি না নাকি? আমি আপনাকে কি কারণে হিংসা করতে যাব? যাই হোক, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনাকে যতই বোঝাই না কেন, আপনি আমার সব সময় ভুলই বুঝবেন। নিজে যে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে সেই কথাটা উনি স্বীকার করবেন না। যত সব ঢং। লা 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 লা। যাকে বাবা, গালে ব্লাশটা একটু বেশি করেই লাগাতে হবে, না হলে গালটা আমার টমেটোর মতো লাল কি করে দেখাবে শুনি? এত বেশি ব্লাশ লাগাবেন না মা, আপনাকে ভালো লাগবে না। এই সবসময় হিংসুটে কুটনিদের মতো তুমি আচরণ করবে না তো আমার সঙ্গে। গালে একটু ভালো মতো করে ব্লাশ লাগালে গাল দুটো লাল টকটকে লাগবে। সবাই ভাববে আমার গাল থেকে একটা সৌন্দর্যের লাল আভা বেরোচ্ছে। লাল আভা মনে হবে না, ওই যে ছোটা ভীমের ছুটকি আছে না, ওর মতো গালগুলো লাল লাগবে। আর না হলে মনে হবে যে কেউ আপনার দু গালে দুটো ঘুষি মেরে লাল করে দিয়েছে। উফ বৌমা, তুমি যাও তো এখান থেকে, যাও, বেশি কথা বলো না। বিয়ে বাড়িতে তো আমি যাচ্ছি নাকি? আমি বুঝবো যে কিভাবে সেজে গুজে যাবো, তোমার থেকে আমি উপদেশ চাইনি। আর শোনো, আমি রাত্রিরে এসে কিন্তু একটা ফেস প্যাক লাগাবো। বুঝতেই তো পারছো এতটা চড়া মেকআপ করে যাচ্ছি, ত্বকের ক্ষতি হচ্ছে তো। রাত্রিরে এসে মেকআপটা ভালো করে তুলে নিয়ে আমি একটা ফেস প্যাক লাগিয়ে রাখবো, তাহলে সারাদিনে যে ক্ষতিটা হলো সেটার থেকে নিষ্কৃতি পেয়ে যাব। ধনেপাতা বাটা, মসুর ডাল বাটা, বেসন, হলুদ গুঁড়ো, মধু সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবে। বুঝতে পেরেছো? মনে থাকবে তো? মনে না থাকলে কিন্তু লিখে রাখো, একটা জিনিসও যেন এদিক থেকে ওদিক না হয়। হ্যাঁ, রান্নাঘরে যা আছে তা সব কিছু পিন্ডি চটকে পেস্ট বানিয়ে আমি আপনার মুখে ঘষে দেব, তাহলে দেখবেন রূপ একবারে খুলে খুলে পড়বে। এইসব হিংসুটেদের কথায় আমি তেমন ভাবে পাত্তা দিই না। যাও তো যাও, তুমি এখান থেকে যাও, বেশি পটর পটর করো না। এরপর রাত্রিরে এসে শাশুড়ি মুখে ফেস প্যাক লাগালো আর চুলেরও যত্ন করতে লাগলো। ঠিক সেই সময়, বৌমা দেখো না, আমার চুলগুলো বড্ড বেশি পড়ছে। তুমি একটা আয়ুর্বেদিক তেলের কোনো টোটকা জানো যেটা আমার চুলগুলো পড়া থেকে আমায় রক্ষা করতে পারে? না মা, আমি তো সবসময় রূপচর্চা নিয়ে বসে থাকি না, তাই কোনো টোটকা আমি জানি না। আপনি বরং যারা এই সবসময় রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন, কেমন? আমি যাই, আমায় আবার রাতের খাবার করতে হবে। এই মুখে মাখা চুলে মাখা নিয়ে বসে থাকলে হবে না। এরপর মেজ বউ সেখান থেকে চলে গেল। বৌমা আমায় কিছুতেই রূপের জন্য সাহায্য করবে না।
কম্পিটিশন, শাশুড়ির সঙ্গে কম্পিটিশনে নেমেছে। কিন্তু এই যুদ্ধে তো আমি তোমায় হারাবই। আমি হব এই বাড়ির শ্রেষ্ঠ সুন্দরী। না না, এই বাড়ির কেন, এই গ্রামের শ্রেষ্ঠ সুন্দরী। অল্প বয়সে আমার যা রূপ ছিল, সেই রূপ আমি আমার শেষ বয়স অব্দি ধরে রাখবো। পরের দিন সকাল হতেই রূপচর্চার টোটকা খোঁজার জন্য শাশুড়ি বেরিয়ে পড়ল গ্রামের রাস্তায় ঘুরতে। যদি কোনো সুরাহা হয়, যদি কোনো ভালো রূপচর্চার টোটকা কারোর থেকে পায়। কিন্তু সারাদিন ঘুরেও সে কোনো উপায় বার করতে পারল না। তারপর সে চলে গেল একটা জাদু গাছের নিচে বিশ্রাম নিতে। সারাদিন এত ঘুরলাম, তা তেমন কিছু ফল পেলাম না। কেউ কি নেই যে আমার রূপ নিয়ে আমায় একটু সাহায্য করতে পারে? কি গো বুড়িমা, আমার গাছের তলায় বসে তুমি কি ভাবছো? কে কে কথা বললো? কে গো? কে এখানে? বদ্দুপুরে কি রূপ চর্চা করতে গিয়ে আমায় আবার ভূতের খপ্পরে পড়তে হবে নাকি? আমি গো আমি হলাম জাদু গাছ। তুমি বুঝি তোমার রূপকে আরো সুন্দর করতে চাও? আমি কিন্তু তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি। তাই বৃক্ষ দেবতা, তুমি আমায় সাহায্য করতে পারবে? আমি তাহলে তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। দয়া করে আমাকে আমার সেই যৌবনকালে ফিরিয়ে নিয়ে যাও। আমার গায়ের রং যেন যৌবনকালের মতো হয়ে যায়, চামড়া যেন সেই সময়কার মতো টান টান হয়ে যায়, একটুও কোঁচকানো না থাকে। আর চুলের রং যেন ঘন কালোতে পরিণত হয়। প্রত্যেকে দেখেই আমায় বলবে কেশবতী কন্যা। কিন্তু এটা তো প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। প্রকৃতির নিয়ম অনুসারে প্রত্যেককেই বার্ধক্যে পৌঁছাতে হয় যে। হোক, তাও আমার এইটাই ইচ্ছা। আমি যে এটাই চাই। তুমি কিন্তু আমার কথা দিয়েছো যে আমার কথা তুমি রাখবে। ঠিক আছে, আমি কথা দিয়েছিলাম তো, আমি সেই কথা অবশ্যই রাখবো। তবে তুমি একদিন আমার কাছে এই বরদান যে পেয়েছো তার জন্য কান্নাকাটি করে আবার আগের জীবনে ফেরত যেতে চাইবে। মিলিয়ে নিও আমার কথা। এরপর জাদু বলে সে জাদু বৃক্ষ বুড়ির রূপ বদলে দিল। বুড়ি পরিণত হলো 16 বছরের কিশোরীতে। আর তারপর আমার এত সুন্দর রূপ, উফ বাবা গো, দেখে মনটা কি ভালো লাগছে। যাই, আমার ওই বান্ধবী কুটনি বিমলাকে গিয়ে দেখিয়ে আসি। ও নিশ্চয়ই আমাকে দেখে একেবারে তাক লেগে যাবে আর হিংসায় জ্বলে পুড়ে মরবে। যাই। বিমলা, ও বিমলা, দেখ দেখ কে এসেছে, একবার আমার দিকে দেখ দেখি। এই বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে। যাকে তাকে ঠকিয়ে তুই চুরি করতে পারবি, আমাকে নয়। আমার বন্ধু রমলের গলা নকল করেছিস? আরে না রে বিমলা, বিশ্বাস কর, এটা আমি আমার যৌবন কাল আবার ফিরে পেয়েছি। এটাই আগুন তো যৌবনের। তুই কি আমায় একদম বোকা গাধা ভেবেছিস? আমি কি কিছু বুঝি না? ও ঘি জোর চোর, বেরো বেরো আমার বাড়ি থেকে, না হলে কিন্তু এই ঝাঁটা দিয়ে আমি তোকে এক্ষুনি বিষ ঝেড়ে বের করবো। বেরোলি? চপ বাবা, বিমলা আমার এই রূপ দেখে এতই ভড়কে গেল যে আমায় দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। না, যাই, আমার মায়ের কাছে যাই। আর আমাকে তাড়াবে না, আমি মায়ের মেয়ে। মা আমায় ঠিক চিনতে পারবে আর আমার এই রূপ দেখে খুব খুশি হবে। যাই। মা, ও
দেখো মা, একবার এদিকে কানে দেখো, কে এসেছে? তোমার মেয়ে। আমার দিকে একবার চেয়ে দেখো তো। এরে এলি, এই বয়সকালে ভালো করে চোখে দেখতে পাই না রে রমলা। গলা শুনে মনে হচ্ছে তো তুই এসেছিস। সামনে আয় তো দেখি বাচ্চা, কি দেখাবি বলছিলি? ওমা ওমা, কে গো? রমলার ভেট নিয়ে কে এসেছে? এই তুই কে? কে আমার মেয়ের ছুরি বয়সের রূপ নিয়ে আমার সামনে এসেছিস? কোন ডাইনি বুড়ি নিশ্চয়। না গো মা, না, আমি আমি রমলা, তোমার মেয়ে। এই এই ডাইনি, তুই বেরোবি আমার সামনে থেকে, নাকি গায়ের লোক দেখে লোক জড়ো করে তোকে তাড়াবো? দাঁড়া দাঁড়া, ভালো বুদ্ধি এসেছে। পাশের বাড়ির খুড়িকে খবর দিচ্ছি, ও কিন্তু বড় ওঝা, ছেটিয়ে তোর বিষ ছাড়বে। দাঁড়া দাঁড়া রে দাঁড়া। ওরে বাবা রে, এ তো দেখি মা যেন তাড়া মারছে। না না, এখানে আর থাকা যাবে না। এরপর রমলা সেখান থেকেও বেরিয়ে গেল। ভেবেছিলাম প্রিয় বান্ধবী মাকে একটু চমকে দেব, কিন্তু কেউই তো চমকালো না। যাই, কি আর করব, বাড়িতেই ফিরে যাই। ওই পুচুটে বৌমার মুখ জামটানি সহ্য করি বাড়ি গিয়ে। তবে হ্যাঁ, বৌমা আমার রূপ দেখে একেবারে হিংসায় জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। কিন্তু কি লাভ এই রূপের? নিজের লোক চিনতেই পারছে না। এই রূপের কি দরকার তাহলে? মা, ও মা, আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো সকাল থেকে? এ কি, এ কে গো? এ কে তুমি? আমার মায়ের ঘরে এরকম ভাবে চুপচাপ বসে আছো যে? আর সাহস তো কম নয়, একেবারে ঘরে ঢুকে বসে রয়েছে পায়ের উপর পা তুলে। আমি গো, আমি। তুমি আমার চিনতে পারবে না। আমি হচ্ছে তোমার শাশুড়ি। যৌবনকালে আমার দেখতে এমনই ছিল, আমি আবার সেই আমার আগের রূপে ফিরে এসেছি। নিঘাত কোনো দুষ্ট আত্মা আমার শাশুড়ি মায়ের উপর ভর করে ছলা কলা করছে আমার শাশুড়ি মায়ের সঙ্গে। আপনি কোনো চিন্তা করবেন না মা, কোনো চিন্তা করবেন না। আপনি অপেক্ষা করুন, এক্ষুনি আমি গ্রামের বড় ওঝাকে ধরে নিয়ে আইছি, আর আপনার ঘাড় থেকে এই ভূতকে আমি বিদায় করবো এক্ষুনি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। এই বৌমা, দাঁড়াও দাঁড়াও, এই মাথা মোটা মেয়েকে নিয়ে যে আমি কি করি? বলছি না আমি রমলা, আমার উপর কোনো দুষ্ট আত্মা ভর করেনি গো। দূর দূর, আগে শোনো আমার কথা। কোনো মানুষের শরীরে যদি কোনো আত্মা ভর করে, তখন তো সে এইভাবেই কথা বলে। আপনি বুঝতে পারবেন না মা। হে দুষ্ট আত্মা, দয়া করে তুমি আমার মায়ের কোনো ক্ষতি করো না। মা শুধু মাত্র একটু সাজগোজ করতে ভালোবাসে, মানুষটা কিন্তু খারাপ না। আপনি কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না। আমি ঠিক ওঝা ডেকে আপনাকে সারিয়ে তুলবো মা, আপনি একটু অপেক্ষা করুন। এই বলে শাশুড়ি মা সমস্ত কথা তার বৌমাকে বলল। ঠিকই তো। ও মুখার্জি গিন্নি, বাড়িতে আছো নাকি? হ্যাঁ গো, আছি। এই যে, এই যে এইখানে। এদিকে এসো গো। গাছে কটা লাউ ধরেছিল, তাই লাউগুলো কাটছিলাম। এই নাও, তুমিও একটা নিয়ে যাও। খুব স্বাদ এই লাউয়ের। এই স্বাদের আর ভাগ পাবে না তুমি অন্য কোথাও। আমি তোমার কাছে যে কারণে এসেছিলাম, কালকে সরকার বাড়িতে 50 জনের রান্না আছে গো, তাই তোমাকে যেতে বলেছে সরকার বাড়ির লোক। তুমি গিয়ে কিন্তু রান্নাটা করে দিও, কেমন? যাচ্ছ তো কাল তাহলে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ যাবো। অত চিন্তা করতে হবে না। এই গাঁয়ের যে কটা অনুষ্ঠান, সবখানে তো আমি গিয়ে রান্নাটা করে দিই। তোমার হাতে রান্নার যা স্বাদ,
তাই তো সবখানে তোমাকেই রান্না করতে হয়। তোমাকে ছাড়া অন্য কোনো রাঁধুনি গায়ের লোক ভাবতেও পারে না। যা, সবটাই তোমরা বাড়িয়ে বাড়িয়ে বলছো। পরিমাণ মতো নুন, তেল, মশলা এইগুলো দিলেই রান্নার স্বাদ ভালো হয়। সবাই ওই একই রকম রান্না করে, তোমরাই একটু বেশি বাড়াবাড়ি করো আমার রান্না নিয়ে। রান্নায় কি শুধু পরিমাণ মতো মশলা, নুন, তেল এইগুলোই লাগে? রান্নায় লাগে ভালোবাসা। তোমার রান্নার প্রতি একটা ভালোবাসা রয়েছে, তাই তো তোমার রান্নায় এত স্বাদ হয়। এই দাঁড়াও দাঁড়াও, সাত সকালে আমার বাড়িতে এলে খালি মুখে কি আর তোমায় ছাড়তে পারি? চলো, আমারও জল খাবারটা করা হয়নি, আমি আর তুমি একসঙ্গেই বসে জল খাবার করি। আর আজকে বাড়ি গিয়ে রান্না বান্না কিছু করতে হবে না, আমি এখানে রান্না করব, তুমি খেয়ে নিয়ে বাড়ির জন্য নিয়ে যেও, কেমন? ও মা, সে কি করে হয় গো? না না, বাড়িতে মেয়েটা না খেয়ে বসে থাকবে আমার জন্য। আমি যদি এখানে খাওয়া দাওয়া করে নিই, ওর খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো। ঠিক আছে, তুমি না হয় শুধু জল খাবারটা এখানে খাও, আর দুপুরের খাবারটা নিয়ে চলে যেও, কিচ্ছু দেরি হবে না। আমার কথার ওপরে কিন্তু কথা বললে আমি খুব রেগে যাব, যেটা বলেছি সেটাই হবে। তারপরে তারা দুজনে মিলে একসঙ্গে জল খাবার করে রান্না চাপিয়ে দিল। সেই প্রতিবেশী মুখার্জি গিন্নির হাতে হাতে একটু সাহায্যও করে দিল, কেটে ধুয়ে সব একেবারে প্রস্তুত করলো। রান্নাও চেপে গেল। রান্না মিটে যাওয়ার পর মুখার্জি গিন্নি কৌটোর মধ্যে সমস্ত খাবার গুছিয়ে ভরে দিল, আর সেই প্রতিবেশী রওনা দিল খাবার নিয়ে নিজের বাড়িতে। বাবা, মুখার্জি কাকিমা এতগুলো রান্না পাঠিয়েছে। মানুষটার তুলনা হয় না। এই মানুষটার মন অনেক বড়, কখন কোথায় কি করতে হবে সেই দিকে সব জ্ঞান আছে। হ্যাঁ, তাই তো গ্রামের প্রত্যেকে মুখার্জি গিন্নিকে এত ভালোবাসে। নে নে, তুই খেয়ে নে। শশীবালা, ও শশীবালা, বাড়িতে আছো নাকি? ও, তোমরা তো দেখছি খাবার দাবারের আয়োজন করছো। আমি কি তাহলে পরে আসবো নাকি? না না কর্তা মশাই, পরে আসবেন কেন? বলুন বলুন, কি হয়েছে? আমরা এই সবেমাত্র খেতে বসেছিলাম, কিছুক্ষণ পরে খেলে কিচ্ছু যাবে আসবে না। তুমি তো অনেক ছেলে মেয়েরই বিয়ে দিলে এই গ্রামে। ঘটকের কাজটা তুমি বেশ ভালোভাবে রপ্ত করে ফেলেছো। জানোই তো আমার একটাই মাত্র মেয়ে। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এই মা মরা মেয়েটাকে আমি গড়ে তুলেছি। মেয়ে আমার এখন বিবাহযোগ্যা। এই কন্যা দায়গ্রস্ত বাবার যে কি চিন্তা! আপনার মেয়ের কি আর পাত্রের অভাব? রূপে গুণে সব দিক থেকেই সে একেবারে লক্ষ্মী ঠাকুর। পাত্রের অভাব না থাকলেও সুপাত্রের অভাব রয়েছেই বৈকি। মেয়ে আমার বড্ড রকচটা, একটু কিছু হলেই রেগে যায়। ওই মেয়েকে যে কে বিয়ে করবে কে জানে। আমি আপনাকে ঠিক কিভাবে সাহায্য করতে পারি কর্তামশাই? আমি দুখানা পাত্র পছন্দ করেছি। তোমাকে একটুখানি বিচার বিবেচনা করে বলে দিতে হবে যে কে আমার মেয়ের জন্য সুপাত্র। তা তুমি কি একবার সন্ধ্যাবেলা আমার বাড়ি আসতে পারবে? আর শুধুমাত্র তুমি একা গেলে হবে না, মুখার্জি গিন্নিকেও সাথে নিয়ে আসতে হবে কিন্তু। পাত্ররা আসবে, তাদেরকে তো একটু ভালো মন্দ খাবার দাবারের আয়োজন করে দিতে হবে। ভালো মন্দ খাবার দাবারের আয়োজনের দায়িত্ব আমি মুখার্জি গিন্নিকে ছাড়া আর কাউকে দিতে পারবো না। ওরে বাবা, পাত্র নির্বাচন করা এই যে খুব কঠিন কাজ। আমি পাত্র পাত্রীদের মধ্যে দেখা সাক্ষাৎ করিয়ে দেওয়ার মাধ্যম মাত্র। সে সুপাত্র হবে না কুপাত্র, এ আমি কি করে বলবো বলুন তো? এ যে খুব গুরু দায়িত্ব। হ্যাঁ গো, এই নিয়েই তো আমি চিন্তায় রয়েছি। কি যে করব
কিছুই বুঝে উঠতে পারছি না। এই পাত্রের এই গুণ ভালো লাগে তো ওই পাত্রের ওই গুণ। তুমি পোক্ত মানুষ, সেই জন্যই তো তোমায় ডাকতে আসলাম। কোনো না শুনবো না কিন্তু। তুমি ঝটপট তোমার ওই বান্ধবী মুখার্জি গিন্নিকে নিয়ে বিকেল বেলার মধ্যেই আমার বাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। মুখার্জি গিন্নি তো দুপুরবেলা পুকুর ঘাটে আসে, তখনই আমি কথা বলে নেব। এরপর দুপুরবেলা পুকুর ঘাটে গিয়ে মুখার্জি গিন্নিকে সমস্ত কথা শশীকলা খুলে বলল। বিয়ের দায়িত্ব এ বড় একটা কঠিন কাজ। বলা যায় না, ছেলে যদি খারাপ হয় তখন বাবা মায়েরা সারাক্ষণ আমাদেরকেই দুষবে। আর ওই মেয়ে যার আগে, ওই মেয়ের সঙ্গে ঘর করা চারটিখানি কথা নয় গো। যথেষ্ট বুঝে শুনে বিচার বিবেচনা করে ঘর করতে হবে। মা মরা মেয়ে তো, সেই জন্যই এত রকচটা হয়ে উঠেছে। ওটাই তো, কিন্তু কর্তামশাই এমন জোরাজুরি শুরু করলেন, আমি আর না করতে পারিনি। সত্যি গো, মেয়ের বিয়ে নিয়ে উনি বড্ড চিন্তাগ্রস্ত। খুব অসহায় লাগছিল আজই ওনাকে। প্রত্যেকটা বাবা মাই মেয়ের বিয়ের সময় খুব অসহায় বোধ করে। কোনটা ঠিক কোনটা বেঠিক সেই চিন্তা ওরা একা করে উঠতে পারে না। ঠিক আছে, তুমি যখন বললে তাহলে একবার নিশ্চয়ই যাব। জানি না সঠিক সিদ্ধান্ত নিতে পারবো কিনা আমরা। সিদ্ধান্ত তো আমায় নিতে হবে না, সিদ্ধান্ত নিতে ডেকেছে তোমাকে। রান্না করার কাজ শুধু আমার, আমি রান্না করেই চলে আসবো। তা বললে কি করে হবে? মানছি উনি আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেকেছেন, কিন্তু তুমি আমার এত দিনের বান্ধবী। সমস্ত সুখে দুঃখে আমি তো তোমাকেই পাশে পেয়েছি। এই সময় কিন্তু আমার হাত ছেড়ে দিলে আমি খুব রেগে যাব। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, যাব। বিকালবেলা তো আমি তৈরি হয়ে থাকবো, তুমি আমার বাড়ি চলে এসো, তারপরে দুজনে মিলে একসঙ্গে বেরোবো। অবশেষে এলো সেই অতি প্রতীক্ষিত সন্ধেবেলা। সন্ধেবেলা সবাই মিলে যখন একসঙ্গে পাত্রপক্ষকে দেখতে বসলো। এ কি, এ আবার কি? আমি তো জানি পাত্রের শুধু বাবাই রয়েছে, তাহলে এনারা দুজন কারা? আমি আমি হলাম এই গ্রামের অন্যতম ঘটকগিন্নি, আর ইনি খুব ভালো রান্না করেন। আজকে তোমরা আসার সুবাদে যে রান্নাগুলো করা হয়েছে, এ তো এই মুখার্জি গিন্নির হাতের রান্না। ও, তার মানে কাজের লোক। তা পাত্র নির্বাচন করার স্থলে কাজের লোকের কি কাজ? মেসোমশাই, আপনার চিন্তাধারা যে এতটাও নিচু এটা যে আমি জানতাম না। আমি একজন অভিজাত বংশের ছেলে, যে কোনো পাত্রের বাবা মাই আমাকে জামাই হিসাবে পেতে চাইবে। কিন্তু আমার মেয়ে যে রকচটা সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। আর সেই কারণে তুমি আমার মেয়ের সাথে ঘর করতে পারবে কিনা সে নিয়ে আমার বেশ সন্দেহ, কারণ আমার মেয়ের রাগ কেউই ঠিক সহ্য করতে পারে না। তাহলে আপনি ভাবছেন কি করে আমি ওর রাগটা সহ্য করে নেব? সবাই যেমন ওর রাগটা সহ্য করতে পারে না, তেমন আমার কাছে ওর রাগটা অসহ্যই হয়ে উঠবে। কিন্তু এটা নিয়ে আমার কাছে বিশেষ লেনা দেনা নেই। ও ওর মতো থাকবে, আমি আমার মতো। দুজনের মধ্যে কথাবার্তা যতই কম হবে ততই রাগারাগিটা কম হবে আমাদের মধ্যে। আচ্ছা, ইনি তো এনার মতামত দিলেন। আর বাবা তুমি তুমি কি ওই মেয়ের সঙ্গে সংসার করতে পারবে? আমি গায়ের চাষাভুষো ছেলে, আমার এইসব কথায় কি বা এসে যায়। তবে উনি যদি আমার স্ত্রী হন, আমি চেষ্টা করব ওনাকে যথাসাধ্য মর্যাদা দেওয়ার। যদি উনি ছোটখাটো বিষয়ে কোনো রাগারাগি করেন, আমি চেষ্টা করব ওনার সাথে কথা বলে সমস্তটা মীমাংসা করে নেওয়ার। কথা বললে যে কোনো সমস্যারই মীমাংসা করা যায়, এটা বিশ্বাস আমার। পাত্র নির্বাচন করার জন্য তুমি খামোখায় দুজনকে ডেকে এনেছো বাবা। বিয়ে করব আমি, তাই পাত্র নির্বাচন করার স্বাধীনতা আমার।
আমি এই গরিব চাষিকেই বিয়ে করব। এনার মধ্যে যতটুকু মনুষ্যত্ব বোধ আছে এই বড় লোকের অভিজাত ছেলের মধ্যে তার বিন্দুমাত্রও নেই। তাই একে বিয়ে করে আমি কোনোদিন সুখী হব না। দুজন মহিলাকে উনি বললেন কি না কাজের লোক। মানুষ কি কাজ করে সেটার উপর নিশ্চয়ই মানুষের পরিচয় নির্ভর করে, কিন্তু কাজ কখনোই ছোট বড় কিচ্ছু হয় না, সৎ পথে উপার্জন করে, এটাই তো সব থেকে বড় কথা। আর এই অভিজাত বাবুর খুব যে ডাঁট, আমি এর সঙ্গে সংসার করতে পারবো না বাবা, তুমি একে বিদায় করো। দেখলে